দেখতেই পাচ্ছেন আজকে আমরা এসেছি আমাদের দেশের অন্যতম প্রধান চিত্রশিল্পী হাশিম খানের বাসায়। তার সাথে আমরা কথা বলবো। কি আঁকছেন? বেশ বড় একটি ক্যানভাস শুরু করেছি। আচ্ছা, এখন প্রায় শেষের দিকে, আরো কিছুদিন লাগবে। কি বিষয় এটা? বিষয়টা আমি অনেকদিন ধরে ভাবছি যে ইতিহাসের বিষয়গুলোকে নিয়ে কোনো ছবি আঁকা যায় কিনা। তো আমি 7ই মার্চের উপরে সে বঙ্গবন্ধুর যে ভাষণ, তার উপরে বিশাল দুটি কাজ করেছি। আচ্ছা, একটি বাংলাদেশ ব্যাংক সংগ্রহ করেছি। যাই হোক, তো এটি আসলে 6 দফার উপরে। আচ্ছা, তো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে 6 দফা, এটাকে মানে অর্থাৎ পিক্টোরিয়াল ভাবে বোঝানো কিন্তু খুব কঠিন একটি কাজ। তো তবুও অনেক দিন ধরে অনেক ড্রয়িং, অনেক স্কেচ করে 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 এখন এই অবস্থায় নিয়ে এসছি যে আমার মনে আছে যে 6 দফার যে লোগো, এবং তখন তিনি বঙ্গবন্ধু না, তখন তিনি শেখ মুজিবুর রহমান, সে 1966 সালে হোটেল ইডেনের সামনে থেকে প্রথম ঢাকায় তিনি 6 দফার জন্য যে সভা করেছিলেন, যে ঘোষণা দিয়েছিলেন, সেই 6 দফার লোগো, পতাকার ড্রয়িং, পোস্টার এবং মঞ্চের যে পশ্চাৎপট যেটা আমরা বলি, ব্যাকগ্রাউন্ড যেটা বলি, সেটা আমি করে দিয়েছিলাম এবং একেবারে কয়েকটি ফর্ম নিয়ে, আকার নিয়ে, এবং বঙ্গবন্ধু সেদিন খুব খুশি হয়েছিলেন। তো সেইটির আদলেই কিন্তু আমি এটা করেছি যে 6টি রং, যেটি আমাদের ষড়ঋতুর রং। আমাদের বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য আছে, সেই ঋতু বৈচিত্র্যের রং, এবং তার সঙ্গে মানুষের যে 6 দফা, যে আমাদের বাঙালির মুক্তির সনদ, পাকিস্তানের শাসন এবং শোষণ, সেনাবাহিনীর তাদের যে সেনা শাসকদের যে শোষণ থেকে মুক্তি। তো এখানে আরেকটি জিনিস কিন্তু খুব কঠিন, যে এই পেইন্টিংয়ে বা ক্যানভাসে লেখাকে বা কোনো বাণীকে ঢুকিয়ে সেটাকে পেইন্টিংয়ে নিয়ে আসা। এখানে অনেকে বলে যে সৃষ্টিশীলতা স্থূল হয়ে যেতে পারে, ইত্যাদি হয়ে যেতে পারে, কিন্তু আমি কিন্তু করেছি এবং আমি কিন্তু করে থাকি। যেমন 7ই মার্চের ভাষণের অনেক মূল অংশগুলো কিন্তু আমি তুলে দিয়ে গেছি। আর এখানেও তেমনি আমি 6 দফা যে বাঙালির মুক্তির সনদ ছিল, সেই কথাগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে, খুব প্রতীকীভাবে এখানে নিয়ে আসবো। লেখাগুলো এখনো বাকি আছে। খুব ভয়ের ব্যাপার কিন্তু লেখা কিভাবে আমি এর ভিতরে ঢুকাবো। আপনি দেখুন, এই যে একজন আন্দোলনকারী, এগুলো সব প্রতীকী, যে 6টি আঙ্গুল সে তুলে দিয়েছে। আবার সেই যে বিজয়ের চিহ্ন আছে, এটাই বিজয়। 6 দফা দিয়ে আমাদের বাঙালির বিজয় করতে হবে। তারপরে এই আর কি, আর মানুষের যে আকুতি, এবং এখানে কিন্তু 6টি পোস্টার, বেশি নাই, ওইভাবেই করা। আর কি আছেন এখন, মানে মূলত কি নিয়ে? আসলে এটা হয়তো আপনাদের ক্ষেত্রে যখন একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেমন আমি আপনাকে একটু আগে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে আপনি এখন কি করছেন, কারণ একটি চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র করার জন্য দীর্ঘদিন সময় লাগে, যেটা আপনি চট করে বলতে পারেন যে আমি এখন এটা করছি। হ্যাঁ, যে আপনি যে হুমায়ুন আহমেদের একটি গল্পকে নিয়ে একটা চিত্র শেষ করে নিয়ে এসছেন। তো আমি যেমন এখন এই 6 দফা নিয়ে এই ছবিটি প্রায় শেষের দিকে চলে এসছে, কিন্তু একই সঙ্গে কিন্তু একজন শিল্পী কিন্তু অনেকগুলো ক্যানভাস থাকে, তো 5-6টি থাকে। তারপর ড্রয়িং করি, স্কেচ করি। এই কোন নির্দিষ্ট যে নেই যে আমাকে ঠিক আপনাদের চলচ্চিত্রের মধ্যে এইটাই করতে হবে। যখন যেটা ভালো লাগে এই 6টি ক্যানভাসে তখন আগে। যেমন এটি প্রায় আজকে 6 মাস ধরে করছি, কিন্তু সার্বক্ষণিক যে এটা করছি তা না, কারণ কিছুক্ষণ পর পর কিন্তু অনেক কথা মনে পড়ে, তখন আবার কিছু ঢুকাই, আবার কিছু মুছে ফেলি। হাশিম ভাই, আসলে একজন শিল্পীর বেড়ে ওঠার পেছনে কিন্তু তার ছোটবেলা বা শৈশবটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্মৃতি কিন্তু তাকে তাড়িয়ে বেড়ায় এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে বলি, আজকে এই প্রৌঢ় বয়সে এসে যেটি আমার মনে হয়েছে, আমি কিন্তু বহু অর্জন একেবারে কম নয়, কিন্তু যদি আমাকে মানে কেউ যদি মানে এক কথা জিজ্ঞেস করে আপনার কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন মনে হয়,
আমি বলবো ওই যে 15 বছর বয়স পর্যন্ত আমি আমার গ্রামে ছিলাম, আমার সেই সুন্দর ছোট্ট গ্রাম শেখদি গ্রাম, সেই গ্রামের যে মানুষগুলো এবং সেই যে অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ সঞ্চয়, তাকেই মানে কিন্তু বারবার বহন করে চলেছেন। হ্যাঁ, বরণ করে আমি আমার ছবি আঁকছি এখনো। সেদিন আমি গিয়েছিলাম আমার গ্রামে, আমার যে খেলার সাথী, ওর নাম এনিউস। আমি ওর সুন্দর শরীর দেখে, তার বয়স এখন 74-75 হবে, এখন তাকে মনে হয় যে 50 বছরের একজন সুঠাম দেখি একজন কৃষক। এবং আমি তাকে বললাম, তুমি তো আগে আমাকে তুই করে বলতে। হ্যাঁ, বলে না পাগল নাকি, আমি এখন মানে আপনি ছাড়া বলতে পারবো না। তো কিন্তু তাকে তুমিতে নিয়ে এসেছিলাম। তো সেই আপনার গ্রামের কথা একটু শুনি। আপনার জন্ম তো চাঁদপুরে। চাঁদপুরে, হ্যাঁ। বেড়ে ওঠাটাও চাঁদপুরে। চাঁদপুর, হ্যাঁ, শহরে। আমি ওই মেট্রিক পরীক্ষা, আমাদের সময় তো এসএসসি ছিল মেট্রিক পরীক্ষা, তো মেট্রিক পরীক্ষা পর্যন্ত চাঁদপুরে ছিলাম। তারপরে সরাসরি একেবারে ঢাকায় চারুকলা ইনস্টিটিউটে। তো একটু আপনার পরিবারের কথা, সেই সময়কার কথা একটু যদি আমরা শুনি। আমরা মানে বিশাল একটি পরিবারের মানুষ। বিশাল বলছি, আমাদের ধরুন মানে আমাদের কাকা, তারপরে ফুফু, আমরা একটি বাড়িতে, আমার কাকা ছিলেন, আমার জ্যাঠা ছিলেন, আমরা 3টি পরিবার। যদিও আমার দাদা অনেক আগে মারা গেছেন, তো আমার শৈশবে মারা গেছেন, সামান্য স্মৃতি আছে তার। কিন্তু গ্রামে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন প্রতিটি পরিবারের জন্য আমাদের ছিল একটি পুকুর, একটি উঠান, ভিন্ন ভিন্ন উঠান, আবার মিলিত একটি উঠানও আছে, যেটাকে আমরা গ্রামে বলি এজমালি। এজমালি একটা পুকুরও আছে আমাদের গ্রামের একেবারে বাড়ির সঙ্গে, মানে নদী, ডাকাতিয়া নদী, বিশাল একটি মানে বিল, চর, ধান ক্ষেত চারিদিকে। তো ওইরকম একটা বাড়িতে চারিদিকে সবুজ, কিন্তু আমরা আবার ভাই বোন ছিলাম 14 জন, 7 ভাই 7 বোন, একই মা বাবার। তো আমি বিশাল পরিবারে বলছি। তারপর আমার ফুফুরা আসতেন, আমার নানার বাড়ির লোকরা খুব কম আসতেন, কিন্তু আসতেন, মামা আসতেন, আমার নানা আসতেন, খালাদের খুব বেশি একটু দেখতাম না। তো এই যে মানে আত্মীয় স্বজন নিয়ে হইচই ইত্যাদি, খাওয়া দাওয়া, মানে নানা রকম কথাবার্তা, নানা রকম সমস্যা, এর মধ্যে দিয়ে বড় হয়েছে। তো গ্রামে ছিলাম, গ্রামের মানুষগুলো খুব সহজ সরল। আমাদের চাষবাসও ছিল একটি বিশেষ আয়ের, কারণ মানে বলতে গেলে আমার বাবা কৃষকই ছিলেন, যদিও তিনি স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন, যে ডিস্ট্রিক্ট বোর্ডে যেটা ছিল আর কি, স্বাস্থ্যকর্মী। তো গ্রামের সেই জীবন যে, সেটা আমার এখনো ভাবতে ভালো লাগে, আনন্দ লাগে। মনে হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই গ্রামে, সেই অবস্থাতে। কিন্তু সেই অবস্থাতে ফিরে যাওয়া যায় না। এমনকি আমার এখনো 2-1 বার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে সবচেয়ে মধুর স্মৃতি কি। তো আমি আছে অনেক স্মৃতি, কিন্তু ওই যে ধান কাটার পরে বেদেরা গ্রামে গ্রামে যেত, তো আমাদের বাড়ির নৌকার নদীর ঘাটে বেদে বহর থামতো। কারণ আমাদের গ্রাম থেকে, আমাদের বাড়ি থেকেই গ্রাম শুরু। আচ্ছা। তো একদম শেষ প্রান্তে, একদিকে শেষ প্রান্তে, আরেকদিকে একবার সামনে বলতে পারি একদম উত্তর প্রান্তে। তো ওই যে বেদে বহর যে নৌকা থামিয়ে তারা প্রায় 1 মাস 1.5 মাস থাকতো, কারণ তখন সবার বাড়িতে ফসল আছে, সবার অবস্থা ভালো। তো চুড়ি কিনছে, এটা কিনছে, বেদেদের যা হয় আর কি, এমনকি তাকে চিকিৎসাও করাচ্ছে। সেই যে দাঁতে পোকা বের করা, চোখ থেকে পোকা বের করা, এগুলো খুব মুগ্ধ হয়ে দেখতাম, অবাক হয়ে দেখতাম, ম্যাজিকের মতো। তো ওই বেদে বহরে ওরা কিন্তু নানা রকম পশু পাখিও পালত, বিশেষ করে পাখি। ওই পাখি ওরা বড় করে করে আবার বিক্রিও করত। তো সেখানে আমারই বয়সের একটি মেয়ে সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, ওর নাম মোদি। আচ্ছা। তো আমাকে একজন সেদিন জিজ্ঞেস করেছিল, তো যদি আবার শৈশব ফিরে পান কি ইচ্ছা হবে? আমি বলবো যে মোদি আমাকে বলেছিল তুই আমাদের সঙ্গে চল, এই নৌকায় গেলে তুই অনেক কিছু দেখতে পাবি, অনেক গ্রাম, অনেক মানুষ। তো আমার মনে হয় ওই জীবনটা অনেক আনন্দের। যদি একবার সুযোগ পেতাম আবার মোদির সঙ্গেই সে বেদে বহরে চলে যেতাম। চমৎকার, চমৎকার। আসেন ভাই, আপনার ছবিতে যার জন্য গ্রাম বারবার ফিরে ফিরে আসে, গ্রামীণ জীবন এবং একটা সারল্য আপনার ছবিতে কিন্তু সবসময় আমরা লক্ষ্য করি। আর একটা জিনিস হচ্ছে যে সমাজ সচেতনতা, এই বিষয়গুলো আপনার ছবিতে খুব, এটা হয়তো অনেকটা
আমি বলবো যে আমার বাবা ওই যে স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন, তো সেখানে কিন্তু চাকরিটাই ছিল সমাজসেবামূলক চাকরি। যে কলেরা হচ্ছে, বসন্ত হচ্ছে, তাদের জন্য টিকা দেওয়া হচ্ছে, তারপরে হলো এই যে কেউ ভেজাল মিশাচ্ছে কিনা, বাজারের দিন তিনি দুধ পরীক্ষা করতেন, তেল পরীক্ষা করতেন। তো এগুলো খুব আমাদের আনন্দ দিত, মজাই লাগতো। তো ওই থেকে যে এই যে সমাজকে সুন্দরের দিকে নিয়ে যাওয়ার একটা কিন্তু হয়তো ছেলেবেলা থেকে অবচেতনে হয়তো আমার মধ্যে চলে এসছে, আমার যতটুকু ধারণা। এবং বাবা গ্রামের সবাইকে ডেকে কিন্তু ওই প্রিকশন, অর্থাৎ যাতে এই যে ঠান্ডা না লাগে, যাতে আমাশা না হয়, যাতে পেট খারাপ না হয়, যাতে বসন্ত না হয়, টিকা দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, তিনি ডেকে ডেকে নিয়ে আসতেন। তিনি বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে দিতেন। একটা তো তার পেশাগত চাকরিগত ছিলই, কিন্তু আবার যে আমার গ্রামের লোকদের কিন্তু আশেপাশে সবাইকে তিনি বলতেন এই স্বাস্থ্য সচেতনতা, এবং এমনকি এই যে চাষবাস করা, নিজের তরিতরকারি নিজেরা করা এবং অন্যকে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে, আমার গ্রামে আমার চাচাও করতেন, আমাদের বাড়ির অন্যরা করতেন। আশেপাশে বাড়ি থেকে কিন্তু তিনি উদ্বুদ্ধ করতেন, চারা এনে দিতেন, বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তো এটা হয়তো সেইভাবে হয়তো একটা প্রভাব এসেছে সে আর কি। তো হাসিম ভাই, আপনার শিল্প জীবন, আপনার অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনার একটি প্রিয় জায়গা যেখানে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে বসে আমরা বাকি কথা বলবো। হাসিম ভাই, আপনার ছোটবেলার কথা শুনছিলাম, তো ঠিক কবে আপনার মনে পড়ে কি যে ঠিক কখন আপনার মনে হলো যে আপনি একজন চিত্রশিল্পী হবেন? আসলে বাঙালি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের ছোটবেলাটায় এমন সব ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার মতো কোনো পরিবেশ থাকে কিনা আমার জানা নেই, আমার এসব ছিল না। তবে সংস্কৃতি জগতের প্রতি একটা আগ্রহ ছোটবেলা থেকেই জন্মেছিল। সেটা হলো আমার কাকা, বাবার অনেক ছোট সে, তো কাকা একটা সংস্কৃতি মন ছিল বলে আমার মনে হয়, কারণ তিনি তখন বাংলা সিনেমাগুলো দেখতেন। বাড়ি থেকে চুপচাপ এসে তিনি সিনেমাগুলো দেখতেন, গিয়ে এই সিনেমার গান, সিনেমার গল্প আমরা দুই ভাই মানে প্রায় পিঠে পিঠে, মানে আমার বড় ভাই সুলেমান আর আমি, তো এই দুজনের কাছে আরেক ভাই ছিল আমার জ্যাঠাতো ভাই আবিদ। তো আমরা যেহেতু গল্পের বই পড়তাম এবং আমাদের এই চারজনের মধ্যে আবার গল্পের বই পড়ার একটা মানে মানে প্রবণতা ছিল। একজন একটা বই জোগাড় করতে পারলে সেটাই চারজন মিলিয়ে পড়তাম। আমি ক্লাস 3-4 যখন পড়ি তখন কিন্তু শরৎচন্দ্রের অনেক বই পড়ে ফেলেছি, এবং সেই মেজদিদি পড়ে, তারপরে এই ধরনের বইগুলো পড়ে কেঁদে বুক ভাসিয়েছি। তো এই যে জিনিসগুলো তখন থেকে ছিল। আর সংস্কৃতির প্রতি একটা মানে আগ্রহ বরাবরই ছিল, গান ভালোবাসতাম। তো ছবি আঁকা সে গ্রামে থেকে দেখার কোনো সুযোগই ছিল না। আজকালকার যে শিশুরা যে সুযোগ পাচ্ছে, বা আমরা যে সুযোগটা তাদের করে দিয়েছি, আমাদের জন্য তখন কেউ সুযোগটা করে দেয়নি। এখন তো অনেক ছেলে মেয়ে মানে অনেক আগে থেকেই ভাবে। আর গ্রামে তো সেই সময়ে, সেই 50-এর দশকের শুরুতে এটা কল্পনাই করা যায় না। এবং আমার মানুষ যে ছবি আঁকে, এইটার আমার দেখলাম যে আমার স্কুলের, আমাদের হাই স্কুলের যে গভর্নিং বডির মেম্বার যারা হবে, তাদের এই যে মার্কা মাছ, তখন দেখতে পারে কেমন সুন্দর করে মাছ এঁকে বলছে মাছ মার্কায় ভোট দেবেন, তারপরে সে চেয়ার মার্কায় ভোট দেবেন। আমি অবাক হয়ে দেখতাম। আবার আমাদের গ্রামটায়, যদিও আমাদের আশেপাশে সব গ্রামে হিন্দু মুসলমান মানে একসঙ্গে বসবাস করেছে, আমাদের গ্রামে কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো হিন্দু পরিবার ছিল না, সবই ছিল মুসলমান পরিবার। কিন্তু নদীর ওই পারে কাছাকাছি সব জায়গাতেই কিন্তু মানে হিন্দু পরিবার, মুসলমান পরিবার। আমাদের শুধু জেলে কয়েকটি পরিবার, একটি জেলে বাড়ি ছিল গ্রামের এক কোনায়, হিন্দু বলতে তারাই ছিলেন। তো আমার বড় বন্ধুর সঙ্গে কিন্তু আমি দুর্গা পূজা, কালী পূজা, এবং ওই জেলে পরিবার কিন্তু কালী পূজাটা খুব সমারোহের সঙ্গে করত। তো সেই যে আলপনা আঁকা, সেই কালী পূজার সেই মূর্তি, প্রথমে ভয় পেয়েছিলাম, পরে মজাই পেলাম। এত রং, এত কিছু মানুষ আঁকতে পারে, মানুষই আঁকে এগুলো। এই তখন আমি কত ভালো ক্লাস মানে 2য় শ্রেণী কি এরকম পড়ি প্রাইমারি স্কুলে। তো ওই বড় বন্ধুদের সঙ্গে গিয়ে আমি এগুলো দেখেছি। আর ওই যে বললাম স্কুলের ওই যে সেই ইলেকশন হলো, সেখানে দেখলাম যে মার্কা ছবি আঁকে। আর এইভাবেই কিন্তু আরেকটি বিষয়, যে গল্পের বই পড়ার কারণে কিছু কিছু গল্পের বইতে তখন ছবি থাকতো, এমনকি আমাদের পাঠ্য বইতে ছবি থাকতো। ছড়ার বই দেখেছিলাম একটি,
হ্যাঁ, তো যোগেন্দ্রনাথের সেই যে প্রথম শ্রেণীর যে বই, সেই বইতেও আমি তখন এই যে আগডুম বাগডুম ছড়ার সঙ্গে অন্যান্য ছড়ার সঙ্গে এসব ছবি দেখে তখন বড়দের কাছে শোনা এগুলো মানুষই আঁকে। এই যে এই তখন পরিচয়, এটাই পরিচয়। পরবর্তীকালে আপনি তো মানে বইয়ের কভার এবং ইলাস্ট্রেটর হিসেবে অনেক সুনাম কুড়িয়েছেন। এবং যেহেতু বইতে আমি দেখেছি শিল্পীদের ছবি, এবং এরপরে চাঁদপুরে এসে যখন শহরে হাসান আলী হাই স্কুল, আমি স্কুলের নামটি বলছি, অসাধারণ একটি স্কুল এটি, এবং সেখানে তাদের লাইব্রেরিটি ছিল একটি খুব মানে গুরুত্বপূর্ণ লাইব্রেরি, অনেক বইয়ের সংগ্রহ। 1952 সাল, আমি তখন 7ম শ্রেণীতে ভর্তি হলাম শহরে, আমার বড় ভাই সে ভর্তি হলো ক্লাস 8-এ। তো সেই স্কুলে কিন্তু আমরা এই দুই ভাই যেন এক মানে সেই মানে সোনার খনি পেয়ে গেলাম সেই বইয়ে। সেই মানে বাংলা সাহিত্যের একেবারে মানে ওই সময় আধুনিক যত বই সব ওই সংগ্রহ ছিল। প্রবাসী, বসুমতী, মৌচাক, সন্দেশ, এমনকি রবীন্দ্রনাথের সম্পাদনায় বালক পত্রিকাও আমি সেখানে দেখেছি কয়েক সংখ্যা। সেটা তখন আমি বুঝতে পারিনি এর গুরুত্বটা। সেই সময় কিন্তু আমি শুধু শরৎচন্দ্র না, সেই বঙ্কিমচন্দ্র বই অবশ্য আমি আমাদের বাড়িতে আমার মায়ের আলমারিতে পাই, বঙ্কিম রচনা বলে। আমি কিন্তু বঙ্কিমের রচনা বলি, যদিও তখন একটু কঠিন লেগেছিল, কারণ তখন শরৎচন্দ্র পড়ে অভ্যস্ত, বঙ্কিমচন্দ্র তখন একটু কঠিন। ক্লাস 4-5-এর একটি ছেলের কাছে বঙ্কিমচন্দ্র খুবই কঠিন, কিন্তু তারপরে পড়েছি। তো এইভাবে কিন্তু এই যে সাহিত্য সংস্কৃতির সঙ্গে, এবং ওই স্কুলটিতে হাসান আলী হাই স্কুলে আসার পরেই কিন্তু এই ছবির জগৎ সম্পর্কে একাত্মক আমি জানতে শুরু করি। ছোটবেলায় কি ছবি আঁকতেন আপনি? আঁকতাম। ওই যে মানুষ যখন জানলাম যে ছবি মানে মানুষই আঁকে, এবং আমাদের গল্পের বইগুলো মানুষেরই আঁকা, এবং সেখানে আবার ছোট্ট করে এই যে প্রতুল বন্দ্যোপাধ্যায় নামটা এখনো মনে আছে, এবং আবার একজন মুসলমানের নাম দেখতাম কাজী আবুল কাশেম লেখা থাকতো। তো এই জিনিসগুলো কিন্তু ছোটবেলায় আমাদের খুব উৎসাহ দিত। জয়নুল, কামরুল এদের আঁকায় ইলাস্ট্রেশনও দেখেছে। আমার ইলাস্ট্রেশন হচ্ছে ছবির সঙ্গে প্রথম। আর বললাম ওই যে হাসান আলী হাই স্কুলে যখন পড়লাম, তখন এই প্রবাসী পত্রিকাতে যে আর্ট পেপারে ছাপা যে মানে ছবি, শিল্পীদের ছবি ছাপা হতো। তো সেখানে দেখলাম যে অনেক সে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, এমনকি রবীন্দ্রনাথের ছবি, এছাড়াও আরও সেই সময়কার সে প্রাচীন শিল্পীদের, বিশেষ করে ভারতীয় শিল্পীদের অনেক ছবির এরকম আর্ট প্লেন যখন ছাপা হতো, সেগুলো দেখে তখন ধীরে ধীরে বুঝতে শুরু করলাম। এবং আমার বড় ভাই সুলেমান, সে আমাদের বলতে শুরু করলো, আমাকে বলতো যে মানে এই আর্টিস্ট কিন্তু এরকম একটা পেশা। আর চাঁদপুরে শহরে আর্টিস্ট বলতে শুধু চিন্তা আমাদের সাধন ফুটবল প্লেয়ার ছিল, আবার সাধনদা তার একটা সাইনবোর্ডের দোকান ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কি সুন্দর করে সে বাংলা অক্ষর লিখছে, কিছু ছবি আঁকছে। হ্যাঁ, আর আরেকজনকে দেখতাম, তিনি প্রতিবন্ধী ছিলেন, কিন্তু তিনি লুকিয়ে লুকিয়ে তার ঘরে, আমরা জানলার মুখে দিয়ে দেখতাম একটি মানুষ কিন্তু এরকম ক্যানভাসের ছবি আঁকত। তার নাম ভুলে গেছি, কিন্তু কাউকে তিনি ছবি দেখাতেন না। অর্থাৎ মানুষ যে ছবি আঁকে সাক্ষাৎ, এই জিনিসটাই এই মানে স্কুল জীবনে এই আমার অভিজ্ঞতা। এরপরে আমি এমন একজন শিক্ষক পেলাম ক্লাস 8-এ যখন পড়ি, চাঁদপুরে হাসান আলী স্কুলে। তার নাম ছিল সুরেশ চক্রবর্তী, আমি তাকে নিয়ে লিখেছি। অসাধারণ একজন শিক্ষক, তিনি ইংরেজিতে এবং বাংলায় অনার্স দুটি বিষয়তেই। এবং বাংলাদেশের সেই সময়, তখন বাংলাদেশের মানে আমি বলছি ওই মানে আমাদের পুরোপুরি এই যে বঙ্গদেশ বা বাংলা সাহিত্যের সমস্ত নাম করা লেখকদের তিনি বন্ধু। ভাবা যায় সে মফস্বল শহরে বসে এই সুরেশ চক্রবর্তীর মতো একজন মানুষকে পেয়েছে। তিনি রাজশেখর বসুর গল্প বলতেন, তার নাম যে পরশুরাম, এবং তার লেখা নিয়ে বলে যে তিনি তার চিঠি দেখাতেন, তার সঙ্গে ব্যক্তিগত চিঠির আদান প্রদান ছিল। তারপর বুদ্ধদেব বসু, তিনি বলেন যে বুদ্ধদেব বসু আমার কাছে ছোটবেলায় লেখাপড়া শিখেছেন, যেহেতু তিনি স্কুলের শিক্ষক। তো বলে বুদ্ধদেব বসুকে, তো বুদ্ধদেব বসু যখন কবিতা পত্রিকা বের করে, তখন আমরা ক্লাস 9-এ পড়ি, এটা সম্ভবত 1955 সাল হবে। হ্যাঁ, তো বুদ্ধদেব বসু তাকে কবিতা পত্রিকা প্রথম সংখ্যাটি যখন পাঠালেন, আমার এখনো স্পষ্ট মনে আছে। একেবারে সেই মলাটে মানে সুন্দর করে লেখা যে শ্রী সুরেশ চক্রবর্তী করকমল এসো, হ্যাঁ, বুদ্ধদেব বসু, এইভাবে তিনি পাঠাতেন। তো এই মানুষটি
কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তখন তিনি আমাদের এই যে বই পড়া, ভালো সাহিত্য পড়া, এগুলো আমাদের মানে মানে তার কাছ থেকে উৎসাহ পাই। আর ছবি আঁকার জগৎ থেকেও তার কাছ থেকে অনেক খুব গল্প শুনেছি। তারপরে ম্যাট্রিক পাস করার পর আপনি এই আর্ট, তখন তো আর্ট স্কুল ছিল নাকি? তখন ছিল এটা আর্ট ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট, গভর্নমেন্ট ইনস্টিটিউট, ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট ইনস্টিটিউট। সেটা হলো 1956 সালের কথা। 1956 সালে যখন পাশ করলাম তখন আমার বাবার খুব আশা ছিল যে আমাকে মেডিকেলে পড়াবেন, কিন্তু আমার পরীক্ষার নাম্বার টাম্বার দেখে দেখা গেল যে হয়তো আমি চেষ্টা করলে ভর্তি হতে পারবো। তো খুব আমার রেজাল্ট দেখে তিনি খুব আশাবাদী হলেন না যে খুব ভালো করতে পারবো, কি পড়বো না পড়বো। এরকম একটা পর্যায়ের মধ্যে ওই যে আমার বড় ভাই তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে, এবং তিনি কিন্তু এই সংস্কৃতি নিয়ে বেশ চর্চা করেন। তিনি কুমিল্লা থেকে আসলেন। আর আমার এক ভগ্নিপতি ছিলেন, তিনি টিচার্স ট্রেনিং, ইউনুস হোসেন, বড় ভগ্নিপতি। তিনি কিন্তু শিল্পকলার জগৎ সম্পর্কে জানতেন। তিনি তার শ্বশুরকে বললেন, ওর তো ছবি আঁকার ঝোঁক আছে, দেখলে মন্দ হয় না, কারণ এটা একটা নতুন পেশা। আমি শফিকুল আমিনকে চিনি, যিনি পরে আমাদের এখানে মানে একদম প্রথম দিককার অধ্যাপক ছিলেন, শফিকুল আমিন। তখন তিনি টিচার্স ট্রেনিংয়ে, ময়মনসিংহ টিচার্স ট্রেনিংয়ে, আমার ওই ভগ্নিপতি তার ছাত্র ছিল। তো তিনি এই ছবি আঁকার জগৎ সম্পর্কে খানিকটা জানতেন। তো তার এই দুজনের উৎসাহী কিন্তু বাবা বললেন ঠিক আছে, একেবারে অনিশ্চয়তা যে ঠিক আছে আমার ভাগ্য অন্বেষণ আর আমার উৎসাহ, এরকম একটা মানে অবস্থার মধ্যে কিন্তু আমি চলে এলাম। তো আপনি তখন তো শিল্পাচার্য জয়নুল আবেদিনের সান্নিধ্যে এসেছিলেন। হ্যাঁ, তখন তিনি অধ্যক্ষ। যদিও আমরা যখন ভর্তি হই তখন তিনি ফেলোশিপ নিয়ে প্রায় অনেক দেশে, পৃথিবীর অনেক দেশ ঘুরছিলেন, জাপান, তারপরে বিভিন্ন দেশ ঘুরছিলেন। তো আমরা যখন এই যে আজকে যে ইনস্টিটিউটের ভবনের যে চত্বরে বসে কথা বলছে, যে বকুলতলা, এখানে কিন্তু তখন ক্লাস শুরু হয়নি। চারুকলার ক্লাস শুরু হয়েছিল প্রথমে যেটি এখন ন্যাশনাল মেডিকেল স্কুল, ওই যে ইয়েতে কোর্টের সামনে, নতুন কোর্ট ভবনের সামনে, হ্যাঁ সেখানে 6-7 বছর ছিল। তারপর সেগুনবাগিচায় এখন যে শিল্পকলা একাডেমি আছে, ঠিক তার উল্টো দিকে পূব দিকে এইখানে একটি বাড়িতে ছিল, একটি দোতলা বাড়ি। তো বেশ সুন্দর চত্বর, এইখানে আর্ট কলেজে। তখন আমরা ভর্তি হয়েছিলাম ওইখানে 1956 সালে। আমরা 6 মাস ওখানে ক্লাস করার পর 1957 সালের জানুয়ারিতে এই ভবন তখন শেষ হয়ে যায়, তখন আমরা এই ভবনে আসি। তো সুতরাং প্রথম বছর থেকে আমরা এই মানে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকেই আমি এই ভবনে ক্লাস করতে শুরু করি। তো জয়নুল আবেদিন সাহেব বিদেশ থেকে আসলেন প্রায় আরো 6-7 মাস পর। এবং আপনার কন্টেম্পোরারি তো অনেক, বাংলাদেশের অনেক প্রায় সব বিখ্যাত। আমার কন্টেম্পোরারি যারা ছিলেন তাদের মধ্যে হয়তো একজনের নাম বলতে পারি, যে প্রাণেশ কুমার মণ্ডল। তো প্রাণেশ এখানেও বেশ পরিচিত শিল্পী, নামকরা শিল্পী ছিলেন। তো প্রাণেশ বছর 2 আগে কলকাতায় মারা গিয়েছেন। তারপর ছিলেন আশিস সেনগুপ্ত। আশিস সেন এখন কলকাতায় আছেন, খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল। তবে আশিস কিন্তু আর এখন চিত্রকলার জগতে ঠিক ওইভাবে নেই, আমরা যেভাবে মেইন স্ট্রিমের সঙ্গে আছি। আশিস কলকাতায় কিন্তু বিজ্ঞাপন চিত্র করায়, সে সেখানে নাম করা, সারা ইন্ডিয়াতে নাম করা, এবং ড্রয়িং মাস্টার, বিশেষ করে ফিগার ড্রয়িং। যে এই যে জবা কুসুমের যত ফিগার থাকে, যে মেয়ের এই যে লালিত্যপূর্ণ সুন্দর ড্রয়িং, সব আশিসের করা। তো এই আশিস সেদিকে খুব নাম করেছে। সে কিন্তু অথচ সে কিন্তু তার মধ্যে কোয়ালিটি ছিল। হ্যাঁ, আর আমাদের সঙ্গে আরেকজন ছিল মনসুর রাহি। এখন সে পাকিস্তানের একটা নাম্বার 1 শিল্পী। মাসখানেক আগে তিনি এসেছিলেন ঢাকাতে, 1 মাস ছিলেন, আমার সঙ্গে মানে কথাবার্তা হয়েছে। এই মনসুর রাহি ছিলেন এই আমার ক্লাসমেট আর কি। আরও অনেকে আছেন, গোপেশ মালাকার, অ্যাডলিন মালাকার। এটা ঠিক হয়তো ওইভাবে ছবির জগতে নাই, কিন্তু শিল্পকলার জগতে আছেন। হাশেম ভাই, আরো কিছু কথা বলবো আমরা অন্য জায়গায়। আচ্ছা, হাশেম ভাই, যেটা বলছিলাম যে আপনি ছোটদের জন্য অনেক আঁকেন, এবং এত চমৎকার করে ছোটদের জন্য আর কেউ কিন্তু আঁকতে পারে না। এটা হলো যে ছোটদের জন্য তাদের গল্প, কবিতার বইয়ের ছবি আঁকা, সেটা একটা দিক। আরেকটি দিকেও কিন্তু একই সঙ্গে জড়িত, সেটা হলো শিশুদের চিত্রকলা। তো এই দুটো বিষয় কিন্তু সেই চারুকলায় পড়ার সময় কিন্তু আমি শিশু আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ি। কচি কাঁচার মেলা, যেটা রুকনুজ্জামান খান দাদাভাই যার মানে পরিচালক ছিলেন, এবং যেটি গড়ে উঠেছে সুফিয়া কামালের বাড়িতে, এবং যার সঙ্গে জড়িত ছিলেন তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান,
তারপর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন, জি। এমনি সব বিদ্যুৎসাহী ব্যক্তিরা, সংস্কৃতিবানরা। তো আমরা তখন কেউ শিশু কেউ কিশোর। আজকে বলতে ভালো লাগে যে আমরা সে 50-এর দশকে 60-এর দশকে যখন মানে সেই রাজনৈতিক আন্দোলন চলছে, সে আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট, তারপরে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, প্রগতিশীল যে আন্দোলন, তখন এই শিশুদের মধ্যেও কিন্তু এই কচিকাছার মেলা এবং খেলাঘর, সেই জিনিসগুলো, সে প্রগতিশীল অর্থাৎ নিজের ভাষা চেনা, নিজের সংস্কৃতি চেনা, নিজেদের রাজনীতি চেনা, নিজেদের দেশ চেনা, এই জিনিসগুলো কিন্তু একসঙ্গে এগিয়েছে। তো তখনই আমি উপলব্ধি করেছি যে শিশুদের ছবি আঁকা উদ্বুদ্ধ করতে হবে। আমি যেমন শিশু কিশোরদের বইকে অলঙ্করণ করেছি, ছবি এঁকেছি, যে শিশুরা যাতে আনন্দের সঙ্গে তাদের লেখাপড়া করতে পারে। পাঠ্য বইতে ছবি এঁকেছি কিন্তু সেই জন্যই। আবার যে শিশুদের যে ছবি আঁকা, এটি যদি শিশুরা যদি করে তাহলে কিন্তু তারা কিন্তু মানে অর্থাৎ সৃজনশীলতা বৃদ্ধি পাবে, সৃজনশীলতা, তাদের কল্পনা শক্তি রুচিশীলতা, বাড়বে। পরবর্তীকালে সে যে পেশায় যাক না, এটা যে সবাই শিল্পী হতে হবে তা না, যে পেশায় যাক কিন্তু সৌন্দর্যবোধ, প্রকৃতির প্রতি প্রেম, জীবজন্তুর প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, সব কিন্তু এই ছবি আঁকার মধ্যে দিয়ে অবচেতনে মানুষকে তৈরি করে। আমাদের দেশে অনেকেই জানে না, কিন্তু সারা পৃথিবীতে সভ্য দেশগুলো কিন্তু তারা মনে করে যে শিশুদের, বিশেষ করে প্রাইমারি সেকশনে শিশুদের লেখক হচ্ছে দুইজন, যিনি লেখেন এবং যিনি ছবি আঁকেন। কারণ ওই লেখারই পরিপূরক হচ্ছে ছবি। শিশুরা ছবি থেকে কিন্তু পাঠ গ্রহণ করে। যে জন্য আপনার ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন আছে যেটির নাম হচ্ছে IBBY, ইন্টারন্যাশনাল বোর্ড অফ বুকস ফর ইয়াং পিপল। বাংলাদেশের সদস্য না, কিন্তু পৃথিবীর প্রায় 150টি দেশের সদস্য। এবং তাদের 2 বছর পর পর তাদের যে সম্মেলন হয়, সেই কংগ্রেস হয় তাদের, সেই কংগ্রেসে তারা দুইজন, সারা পৃথিবীতে দুইজন প্রতি কংগ্রেসে প্রতি 2 বছর পর পর তারা দুইজন শিল্পীকে বা দুইজন লেখককে পুরস্কার দেয়। এটা আর এই পুরস্কারের নাম হচ্ছে হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন পুরস্কার। সে নাম করে সে ডেনমার্কের লেখকের নামে। এবং এটার আরেকটা নাম বলে যে শিশু সাহিত্যে নোবেল পুরস্কার। এটা হচ্ছে এমনি পরিচিত নাম। তো সেখানে দেখুন তারা কিন্তু একজন শিল্পীকেও লেখক মনে করে এবং একজন লেখকও কিন্তু শিল্পী, দুজনই সমান এই শিশু সাহিত্যে। তো আমাদের দেশে এটা এখন বুঝতে শুরু করেছে, এটা আসতে শুরু করেছে। এটা একটা মানে কল্যাণকর দিক বলে আমি মনে করি, এবং আমি চেষ্টা করেছি সারা জীবন আমার শিল্পকর্মের, অন্যান্য কর্মের মাধ্যমে এটাকেও একটি বিশেষ বিষয় হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার। হাসিম ভাই, আপনি তো শিল্পী হিসেবে অনেক সম্মান পেয়েছেন। দেশের সবচেয়ে বড় যে সম্মাননা 21শে পদক পেয়েছেন আপনি, এবং অনেক বাইরে এবং স্বাধীনতা পদক, স্বাধীনতা পদক পেয়েছেন। আপনি বাইরে অনেক দেশে গেছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, সেই গল্পগুলো একটু বলেন না আমাদের। কিন্তু এই শিশু বিষয়ক বিষয় কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে কয়েকটি দেশে, বিশেষ করে জাপানে যেবার বিশ্ব শিশু দিবস হলো, সেটা হলো 1979 এবং 80 সালে, এবং সেইবারই আমার প্রথম জাপানে যাওয়া। এরপরে গিয়েছি কয়েকবার। তো এই যে ACC, এশিয়ান কালচারাল সেন্টার ফর ইউনেস্কো, তারা এটা করেছিল। আমরা প্রায় 19টি এশিয়ান দেশ এবং ওসেনিয়ান দেশ অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে আমাদের একটি ওয়ার্কশপে একটি কাজ দেওয়া হয়েছিল যে প্রত্যেক দেশেরই গ্রামে, শহরের না, গ্রামের শিশুদের ভোরবেলা তারা যে স্কুলে যায়, আবার এবং সন্ধ্যাবেলা, ভোর এবং সন্ধ্যা দুটি ছবি আঁকতে হবে, ইলাস্ট্রেশন, যে সকালে সেই স্কুল কিভাবে যাচ্ছে এবং সন্ধ্যাবেলা সেই স্কুলের পাঠ পঠন কিভাবে শিখছে এবং তার বাড়ির পরিবেশ ইত্যাদি। যাই হোক, সেটা আমরা যে যার মতো করেছি। মানে প্রায় কয়েক ঘন্টা যাওয়ার পরে, অর্ধবেলা শেষ হওয়ার পরে সিঙ্গাপুরের যে প্রতিনিধি, তো সে এসে আমার কাছে বসলো। এর মধ্যে 2 দিনের মধ্যে কিন্তু এটা আমার স্বভাবই ছিল, আমি কিন্তু সবার সঙ্গে পরিচিত হয়ে মোটামুটি সবারই খুব অন্তরঙ্গ হয়ে যেতাম। তো যাই হোক, সেই জন্য সে আমার কাছে এসে খুব ভয় ভয়ে বলল, মিস্টার খান, ইন সিঙ্গাপুর উই হ্যাভ নো ভিলেজ। সিঙ্গাপুরে কিন্তু ভিলেজ নেই, পুরো দেশটাই। হ্যাঁ, আমার কাছে খুব মজা লাগলো। তখন আমি আমাদের যে ওই কোর্স অর্গানাইজার, যিনি খুব নামকরা শিল্পী জাপানের, তাকে বললাম। তো সে বললো যে আরে এটা তো ভাবিনি যে এই একটি দেশ যেখানে কোনো গ্রাম নেই। তখন তাকে বলা হলো, ঠিক আছে, তোমার গ্রাম যা, তোমার শহর তা, তুমি সেটাই করো।
তো এই ধরনের নানা রকম অভিজ্ঞতা আছে অবশ্যই। হ্যাঁ, আরো অনেক দেশে ঘুরতে গিয়েছে আমি, যেমন ব্রাতিস্লাভা, যেটা স্লোভাকিয়ার এখন রাজধানী, আগে তো চেকোস্লোভাকিয়া ছিল। তো প্রথমবার যখন গেলাম তখন দেখি যে সারা পৃথিবীর উন্নত দেশের শিশুদের যে সমস্যা, কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু এক সমস্যা নয়। তারা তখন বলছে যে আমরা শিশুদেরকে বইয়ের দিকে ফিরাতে পারছি না, এখন তারা বই পড়ছে না, তারা এখন টিভি গেম দেখছে। তো আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে চায়না, জাপান সবাই বলছে এই সমস্যা নিয়ে আলোচনা করবে। 3 দিনের সেমিনার, শেষের দিনে বললাম যে আমাদের কতগুলো দেশ আছে এই যে এশিয়ান কান্ট্রি, তোমাদের যে প্রবলেম আমাদের কিন্তু শিশুদের প্রবলেম নাই। আমরা এখনো 4 রঙে আঁকা বই বাচ্চাদের হাতে তুলে দিতে পারছি না। আর কোথায় সেই টেলিভিশন কিংবা কম্পিউটার। আমি বলেছিলাম সেদিন যে আরো 20 বছর, তখন যাই হোক আমার এটা নিয়ে আবার আলোচনা হলো, বলো যে 20 বছর নয়, কিন্তু তোমরা কিন্তু 10 বছরের মধ্যে এই অবস্থা পড়ে যাবে। কিন্তু তাই হয়েছে। তো তখন তারা আমার এসব আলোচনা শুনে অর্থাৎ মানে আগামী 3 বছরের জন্য ওরা আমাকে 3বারের জন্য ইন্টারন্যাশনাল কমিটির মেম্বার করে নিল। হাশিম ভাই, এখন যারা নবীন, যারা তরুণ তরুণী আছে, যারা চিত্রশিল্পী হতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? আমাদের নতুন প্রজন্ম কিন্তু পরিবর্তন অনেক এসছে। হ্যাঁ, আমরা যেরকম হাতে কলমে শিখেছি, দেখে শিখেছি, এখন হয়েছে কি এই যে কম্পিউটার এবং প্রযুক্তির কারণে সবকিছু হাতের কাছে এসে গেছে। ওই হাতে কলমে শেখাটার প্রতি অনীহা এসে গেছে, কিন্তু এটা কিন্তু ভালো দিক নয় আমি মনে করি। আমরা প্রযুক্তিকে কাজে লাগাবো, কিন্তু প্রযুক্তির ভিতরে যেন আমরা ঢুকে না যাই। প্রযুক্তিকে আমি নিজে আমার আয়ত্তে আনবো, কিন্তু প্রযুক্তির আয়ত্তে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমাদের শৈল্পিক চিন্তা কিংবা ক্রিয়েটিভিটি বা নতুন কিছু করা কিন্তু ব্যাহত হবে বলে আমি বিশ্বাস করি। হাশিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই ঈদে আমরা অনেক কিছু আপনার সঙ্গে ভালো লাগলো, কারণ একজন গুণী ব্যক্তির সঙ্গে কথা বলতেও কিন্তু ভালো লাগে। থ্যাংক ইউ।